আসাদের কথাগুলো শুনে আমার রুহ কেঁপে ওঠে। আসাদ সম্পত্তির জন্য এতটা নিচে নামতে পারলো, সম্পদের জন্য নিজের আপন ভাতিজাকে পাগলে পরিণত করতে চায়। কিন্তু না, আমি তা হতে দেব না। আমি আমার আহাতকে সুস্থ করে তুলব। আমি চুপিসারে আসাদের রুমের কাছ থেকে সরে আসি। জগে পানি ভরে সিঁড়ি দিয়ে উঠতে নিলেই আসাদ পেছন থেকে আমার হাত ধরে ফেলে, আমাকে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে টেনে নেয়। আমার হাত থেকে জগটা পড়ে যায় আর নিমিষে তা ভেঙে চুরমার হয়ে যায়। কি করছেন আসাদ ভাই? ছাড়ুন আমায়। কি করে ছাড়ি বলো? তুমি যে আমার মনের ঘরে বসে আছো, সেই প্রথম দিন থেকেই আমার নজর তোমার উপরে পড়েছে। তোমার মতো সুন্দরীর কাছ থেকে চোখ সরানোর সাহস হয়নি। মরিয়ম, আমি তোমার প্রেমে পড়ে গেছি। আসাদ ভাই, আমি বিবাহিত, ছাড়ুন আমায়। এটাই তো আফসোস, তুমি বিবাহিত, তাই তো তোমায় বিয়ে করতে পারবো না, কিন্তু বাসর তো করতেই পারি। বলি আসাদ মরিয়মের হাত ধরে টেনে ওর রুমে নিয়ে এসে বিছানায় ফেলে দেয়। মরিয়ম উঠতে নিলে আসাদ ওর দু হাত বিছানার সাথে চিপে ধরে, ওর গলায় মুখ গুজে দেয়। মরিয়ম আসাদের কাছে আকুতি মিনতি করছে, কিন্তু আসাদ কিচ্ছুটি শুনছে না। আসাদ মরিয়মের মাথায় হাত দিতেই মরিয়ম সজোরে আসাদকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়, কিন্তু শেষ রক্ষা হলো না। লিভিং রুমে আসতেই আসাদ মরিয়মের পা ধরে টান দেয় আর মরিয়ম মেঝেতে মুখ থুপড়ে পড়ে। মরিয়ম মুখে পায়ে কোমরে ভীষণ ব্যথা পায়, ওর মাঝে উঠে দাঁড়ানোর শক্তি নেই। আসাদ ক্রমশই মরিয়মের দিকে এগিয়ে যাচ্ছে, মরিয়ম অনেক কষ্টে পিছনের দিকে যাচ্ছে। একটা সময় মরিয়মের দেয়ালের সাথে পিঠ ঠেকে যায়, তা দেখে আসাদ শয়তানি হাসি দেয়। আসাদ মরিয়মের খুব কাছে চলে আসে, মরিয়মের গায়ে হাত দিতে নিলে মরিয়ম পাশে থাকা ফুলের টপটা দিয়ে সজোরে আসাদের মাথায় আঘাত করে, আর মুহূর্তের মাঝে আসাদের মাথা ফেটে রক্ত পড়তে শুরু করে। আসাদ মাথা চেপে ধরে ছটফট করতে করতে মারা যায়। তার মানে? হ্যাঁ, আমি আসাদকে খুন করেছি, আর আমার খুনের দায় আহাদ নিজের মাথায় নিয়েছে। সম্পূর্ণটা শোনো। নিজের সামনে আসাদের লাশ দেখে দেয়ালের সাথে মাথা ঠেকে থপ মেরে বসে আছে। কি হতে কি হয়ে গেল কিচ্ছু বুঝতে পারলাম না। আমি তো কেবল নিজেকে ওর হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম, ওকে মেরে ফেলা তো আমার উদ্দেশ্যই ছিল না। হঠাৎ আহাদ দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। আমি ওকে ধরে বুঝতে পারছি ও ভয়ে কাঁপছে, ও হয়তো নিজের চোখে আসাদের মৃত্যু দেখেছে। আমি আহাদকে বুকে জড়িয়ে ধরে আসাদের লাশের দিকে তাকিয়ে আছি। বেশ কিছুক্ষণ পর আহাদ আমার কাছ থেকে সরে এসে সেই টপটা হাতে নিয়ে বলে, ছোট মা, তুমি ভয় কেন পাচ্ছ? চাচ্চুকে তো আমি মেরেছি। বাবা, এসব কি বলছো? হ্যাঁ ছোট মা, তুমি মারুনি, সবাই জানবে চাচ্চুকে আমি মেরেছি। না আহাদ, এ হয় না। ছোট মা, আমি আমার এক মাকে হারিয়েছি, আর এক মাকে হারাতে চাই না। তোমাকে আমার কসম, তুমি এই কথা কাউকে জানতে দিবে না, সবাই জানবে চাচ্চুকে আমি মেরেছি। না বাবা, তা হয় না। আমাদের কথার মাঝে আমরা কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পাই। আমি আহাদ মাথা ঘুরে দেখি আয়মান ভাই দাঁড়িয়ে আছে, ওনার হাতের ব্যাগটা মেঝেতে পড়ে আছে। আয়মান ভাই দ্রুত আসাদের কাছে এসে আসাদকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু মরা মানুষ কি কখনো জীবিত হয়? আয়মান আহাদের হাতে ফুলের টপটা দেখে অবাক হয়ে যায়। তুমি তুমি আমার ভাইকে মেরেছো? ইতোমধ্যে হামিদও চলে আসে। হামিদ আমাকে ওভাবে বসে থাকতে দেখে আমাকে উঠিয়ে দাঁড় করিয়ে আমাকে আর আহাদকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে। আয়মান মানতে পারছে না আহাদ আসাদকে খুন করেছে। কেন আহাদ আসাদকে খুন করলো? কিন্তু ও আহাদের থেকে আসাদকে বেশি ভালোবাসে, ও ওর সন্তানের থেকে ভাইকে বেশি ভালোবাসে। তাই আয়মান সিদ্ধান্ত নেয় আহাদকে পুলিশে দেবে। আয়মান পুলিশকে কল দেয়। বেশ কিছুক্ষণ পর তারা ওদের বাড়িতে চলে আসে। তারা এসে তদন্ত শুরু করে, আর শেষমেশ ওরা আহাদকে নিয়ে চলে যায়। আমি আর হামিদ আহাদকে আটকে রাখতে পারিনি। হামিদ আমাকে আমাদের বাসায় নিয়ে আসে। আমি তখন আতঙ্কে ছিলাম, আমার শরীর ভয়ে কাঁপছিল। হামিদ আমাকে ফ্রেশ করিয়ে ড্রেস চেঞ্জ করে দিয়ে আমাকে বুকে ছড়িয়ে ধরে আমার ভয় কাটানোর চেষ্টা করে। একটা সময় আমি ডুকরে কেঁদে উঠি। তখনকার সব ঘটনা হামিদকে খুলে বলি। তুমি আসাদকে মেরেছো? হ্যাঁ, আমার ছেলেটা আমাকে বাঁচানোর জন্য আমার দোষ নিজের ঘাড়ে নিয়েছে। হামিদ, কিছু করো, আমার মাসুম বাচ্চাটাকে আমার কাছে ফিরিয়ে দাও। দয়া করে আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও। তুমি চিন্তা করো না, আমি এমন কিছু করব যাতে করে সাপও মরে, লাঠিও যেন না ভাঙে। তুমি দোষী সাব্যস্ত হবে না, আসাদও নির্দোষ প্রমাণিত হবে। হামিদের কথায় আমি ভরসা পাই। শুরু হয় কোর্টে আমাদের সাথে আয়মান ভাইয়ের লড়াই। আমরা আহাদকে বাঁচানোর জন্য লড়ছি, আর উনি নিজের সন্তানকে নিজের ভাইয়ের খুনি প্রমাণ করার জন্য লড়ছেন। শেষে জয় আমাদেরই হয়। এরই মাঝে সিয়ামের বাবাও মারা যায়।
আমি সিয়ামকে আহাদের মতোই ভালোবাসি, তাই আমরা সিয়াম এবং আহাদকে নিয়ে কানাডা চলে আসি। এখানে আহাদের ট্রিটমেন্ট করি আর জানতে পারি আসাদের দেয়া মেডিসিন আহাদের ব্রেইনে খুব বাজেভাবে প্রভাব ফেলেছে। মেডিসিনটা আহাদের ব্রেইনের স্নায়ুগুলো 40% দুর্বল করে ফেলেছে। স্নায়ুগুলো দুর্বল হওয়ায় আহাদ ওর রাগ কন্ট্রোল করতে পারতো না, হিংস্র হয়ে উঠত। তাই সেখানকার ডক্টর ওকে একটা মেডিসিন দেয়। এটার কাজ স্নায়ুগুলোকে সচল করে তোলা। তাই যখনই আহাদ এই মেডিসিনটা খায় তখন ওর রাগ কমে আসে আর ও শান্ত হয়ে যায়। আর হ্যাঁ, ডক্টর বলে দিয়েছিল আহাদ যতদিন বাঁচবে ততদিনই ওকে এই মেডিসিনটা খেতে হবে, না হলে ও ব্রেইন স্ট্রোক করে মারা যাবে। তো বৌমা, পেয়েছো তোমার উত্তর? ঐশী মাথা নাড়ায়। তুমি কি জানো আহাদ তোমার কেন এসব জানায়নি? ঐশী নাবোধক মাথা নাড়ায়। ও তোমায় বলেনি কারণ ও ওর মায়ের কষ্টগুলো তোমাকে জানাতে চায়নি। ওর বাবাকে তোমার সামনে খারাপ ব্যক্তি হিসেবে তুলে ধরতে চায়নি। ওর চাচাকে চরিত্রহীন হিসেবে তোমার সামনে প্রমাণ করতে চায়নি। ওর ছোট মাকে ওর চাচার খুনি করতে চায়নি। ও নিজের পরিবারের মানুষকে ভালো রাখার জন্য তোমাকে ওর অতীত সম্বন্ধে কিচ্ছু জানায়নি। বোমা, আমার ছেলেটা অনেক কষ্ট পেয়েছে। ওর এইটুকু জীবনে অনেক কিছু ঘটেছে, অনেক কষ্ট পেয়েছে। আহাদ তোমাকে অনেক ভালোবাসে, তুমি পারবে ওকে ভালো রাখতে। মা, আমার ছেলেটাকে কখনো কষ্ট পেতে দিও না। এবার না হয় ও একটু সুখের মুখ দেখুক। ছোট মা, আমি আপনাকে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। আপনি না থাকলে হয়তো আমি কখনো এসব জানতে পারতাম না। আপনি চিন্তা করবেন না, আমি আহাদকে আর কষ্ট পেতে দিব না। কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেছে, যাও বৌমা, ঘুমিয়ে পড়ো। ছোট মা, আমরা আগামীকাল চলে যাব। কেন? আমি আমার প্রশ্নের উত্তর খুঁজতে এসেছিলাম। আমি আমার উত্তর পেয়ে গেছি। ভাইয়ার অফিসে অনেক কাজ পড়ে আছে, না গেলে প্রবলেম হবে। আচ্ছা, তোমরা যখন যেতে চাইছো তখন আর তোমাদের আটকাবো না। যদি মায়ের কথা মনে পড়ে তাহলে চলে আসবে। অবশ্যই আসবো। সবাই সবার রুমে যেয়ে শুয়ে পড়ে। সকাল হতে সিয়াম, ঐশী, মরিয়ম এবং হামিদের সাথে নাস্তা করে ওদের কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে চলে আসে। সেখানকার সব ফর্মালিটিস পূরণ করে প্লেনে উঠে বসে। সিয়াম, ঐশী বাসায় চলে আসে। রাতে ঐশী সিলিংয়ের দিকে তাকিয়ে আনমনে ভাবছে, মানুষের জীবন বড়ই অদ্ভুত। রাগী খুশি মুখটার পিছনে দুঃখের আবরণটা আমরা দেখতে পাচ্ছি না। আমি ভাবতাম কেবল আমার জীবনেই কষ্ট আছে, কিন্তু আমি ভুল ছিলাম। আহাদ আমার থেকে বেশি কষ্টে আছে। ওনার কষ্টের কাছে আমার কষ্ট তো কিছুই না। আমার বাবা তো মারা গিয়েছেন, কিন্তু ওনার বাবা তো থেকেও নেই। উনি কিভাবে এত কষ্ট সহ্য করেছে জানি না, তবে আমি কথা দিচ্ছি আহাদকে আর কখনো কষ্ট পেতে দিব না। উনি জীবনে অনেক কষ্ট পেয়েছেন, এবার ওনার সুখের মুখ দেখার পালা। আহাদ, আমি আপনাকে কথা দিচ্ছি আপনাকে আর কখনো কষ্ট পেতে দিব না। 4 দিন পেরিয়ে গেল। আজ আহাদ বাসায় আসবে। কদিন আহাদকে ছেড়ে থাকতে ঐশীর খুব কষ্ট হয়েছে। কিভাবে যে এতদিন আহাদের জন্য অপেক্ষা করেছে তা কেবল ওই জানেন। আজ সেই অপেক্ষার অবসান ঘটবে। আজ ওর আহাদ ওর কাছে ফিরে আসবে। ঐশী বেলকানিতে দাঁড়িয়ে আহাদের জন্য অপেক্ষা করছে। ও আহাদের গাড়ি বাড়িতে প্রবেশ করতে দেখেছে। হঠাৎই পেছন থেকে কেউ ওকে জড়িয়ে ধরে। ঐশী জানে এটা কে, তাই তো ও সমস্ত ভর তার উপর ছেড়ে দিয়েছে। আহাদ সযত্নে ঐশীকে আগলে রেখেছে। আহাদ ঐশীর কানে ফিসফিস করে বলে, জানো জান, অপেক্ষা মৃত্যুর চেয়েও ভয়ানক। এই 7 দিন যে কিভাবে কেটেছে তা তোমায় বলে বোঝাতে পারবো না। প্রতিটা দিন বিষাদে ভরা ছিল। তোমাকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারছিলাম না। মনে হচ্ছিল এই যেন দম বন্ধ হয়ে মারা যাব। কিন্তু আজ তোমায় কথা দিচ্ছি, আর কখনো তোমাকে একা রেখে যাব না। হয়তো তোমাকে নিয়ে যাব, নয়তো যাবই না। কিন্তু এই অপেক্ষা আমি সহ্য করতে পারবো না জান। তোমাকে অনেক মিস করেছিলাম। ঐশী ঘুরে আহাদের বরাবর দাঁড়িয়ে আহাদের গলা জড়িয়ে ধরে বলে, আমিও আপনাকে অনেক মিস করেছি। আপনার প্রতিটা মুহূর্ত বিষাদে ভরা ছিল। সত্যি অপেক্ষা মৃত্যুর চেয়েও ভয়ানক। রাত 3টায় আহাদ ঐশীর গলায় মুখ গুজে ছোট ছোট ভালোবাসার পরশ এঁকে দিচ্ছে। ঐশীর চাদর খামচে ধরে চোখ বন্ধ করে আহাদের দেওয়া পরশগুলো অনুভব করছে। আহাদ ঐশীর গলা থেকে মুখ তুলে ঐশীর ঠোঁট জোড়া দখল করে নেয়। আহাদ ঐশীকে ভালোবাসতে মগ্ন, কিন্তু ঐশীর মনে তো চলছে অন্য কিছু। আস্তে করে আহাদকে সরিয়ে উঠে বসে। আহাদ বিছানার সাথে হেলান দিয়ে ঐশীকে কাছে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। ঐশী ভাবছে কথাগুলো কি বলা ঠিক হবে। কথাগুলো বলতে ভয় লাগছে, তবুও ঐশী সাহস সঞ্চয় করে বলে, আহাদ, কিছু বলার ছিল। আহাদ ঐশীর কাঁধে ঠোঁট ছুঁয়ে বলে, জান বলো।
আমি আপনার না বলা অতীত সম্পর্কে জেনে গেছি। আমি জানি তুমি ছোট মায়ের কাছে গিয়েছিলে। ঐশী ঘুরে অবাক হয়ে বলে, কি? হ্যাঁ আমি জানি। আর আমি এটাও জানি ছোট মা তোমাকে সব কিছু খুলে বলেছে। আর আমিও চেয়েছিলাম তুমি যেন নিজ থেকে আমার অতীতের সন্ধানে বের হও, তাই তোমায় কিচ্ছু বলিনি। আপনার খুব কষ্ট হয়? আগে হতো, এখন না। এখন তোমাকে পেয়ে সব কষ্ট ভুলে গেছি। মাকে খুব মনে পড়ে, তাই না? খুব মনে পড়ে। বাবাকে ক্ষমা করা যায় না? না। কেন? সে তো আপনার বাবা। হ্যাঁ বাবা, কিন্তু সে শুধু নামের বাবা। সে যদি কেবল আমাকে কষ্ট দিত তবে ওনাকে আমি মাফ করে দিতাম, কিন্তু সে আবার মাকে ধোঁকা দিয়েছে, বহু কষ্ট দিয়েছে, অপমান করেছে, গায়ে হাতও তুলেছে। মায়ের মৃত্যুর জন্য কেবল আর কেবল উনি দায়ী। আমি ওনাকে কখনো ক্ষমা করব না। আমার মা যখন অসুস্থ ছিল তখন উনি একটিবারও দেখা করতে যাননি। এমনকি যখন মা মারা যায় তখনও ওনার মুখে কষ্টের রেশ মাত্র ছিল না। আমার মা মারা যাওয়াতে সে খুশি হয়েছিল, জানো ঐশী। উনি কখনো আমায় ভালোই বাসেনি, একদিনও বাবা বলে বুকে জড়িয়ে নেয়নি, কখনো আমার চুলে হাত বুলাননি। স্কুলে যখন দেখতাম অন্য বাচ্চাদের বাবা ওদের কোলে তুলে স্কুলে নিয়ে আসে, চুলে হাত বুলিয়ে কপালে ভালোবাসার পরও সেঁকে দেয়, তখন না খুব কষ্ট হতো, কষ্টে বুকটা ফেটে যেত। ঐশী আমার বাবা থাকতেও ছিল না। উনি আমার থেকে ওনার ভাইকে বেশি ভালোবাসতেন। সেদিন আমার হাতে টপটা দেখে উনি ভেবে নিলেন আমি চাচ্চুকে মেরেছি। উনি না একটা বারও আমায় জিজ্ঞেস করেননি আমি কি সত্যি চাচ্চুকে মেরেছি। উনি চোখের দেখা বিশ্বাস করেই আমাকে সংশোধনী কেন্দ্রে পাঠিয়ে দিলেন। শুধুমাত্র ছোট মা এবং ছোট বাবার জন্য আমি এতটা বড় হতে পেরেছি, সবার সামনে মাথা উঁচু করে কথা বলতে পারছি। সবচেয়ে বড় কথা, আমি সুস্থভাবে বেঁচে আছি। উনি যদি আমার মায়ের হাত মাঝপথে ছেড়ে না দিত তাহলে আর আমাকে এই দিন দেখতে হতো না, এত কষ্ট পেতে হতো না। আমি আয়মান শেখকে ঘৃণা করি, ওনাকে বাবা বলে মানি না। উনি বাবা নামের কলঙ্ক। আমি আয়মান শেখকে ঘৃণা করি। কথাগুলো বলতে বলতে আহাদের চোখে অশ্রু টলটল করে ওঠে। ঐশী আহাদকে শক্ত করে জড়িয়ে ধরে আহাদ চোখ বন্ধ করে ফেলে, আর সে বন্ধ চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। আহাদ, আপনি একা নন, আমি আপনার পাশে আছি। আপনি জীবনে অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু কথা দিচ্ছি আপনাকে আর কখনো কষ্ট পেতে দিব না। আগলে রাখবো, মন গহীনে আপনাকে লুকিয়ে রাখবো, কষ্টের ছায়াও আপনার উপর পড়তে দিব না। এতটাই ভালোবাসবো যে আপনার সকল কষ্ট গুছে যাবে। আহাদ, কথা দিচ্ছি আপনাকে কখনো কষ্ট পেতে দিব না, কখনোই না। ঐশীর কথা শুনে আহাদ ঐশীকে শক্ত করে জড়িয়ে ধরে। রাত পেরিয়ে দিন হলো। আহাদ ঐশী রেডি হচ্ছে। ওরা দুজন রেডি হয়ে নিচে চলে আসে। ওরা সিয়াম রোজার সাথে বসে নাস্তাটা সেরে ফেলে। ওরা চারজন গাড়িতে উঠে বসে। ঐশী রোজাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে ওরা দুজন অফিসে চলে যায়। রোজাকে ক্লাসে যেতে বলে ঐশীর সামনের দিকে হাঁটা শুরু করে। ঐশী বসে আছে আয়মান শেখের সামনে। ওরা দুজনের দিকে তাকিয়ে আছে। আয়মান ভনিতা ছেড়ে বলে, কেমন আছো বৌমা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আছি কোনো রকম। আপনাকে দেখে অসুস্থ মনে হচ্ছে। হ্যাঁ, অনেকদিন যাবত অসুস্থ আমি। কি হয়েছে বাবা? ও কিছু না, তুমি আজ হঠাৎ আমার কাছে আসলে যে? আপনার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো। বাবা, আমি আপনার আর আহাদের মাঝে দ্বন্দ্বের কারণ জানি। ঐশীর কথায় আয়মান চুপ হয়ে যায়। আপনি মায়ের সাথে কি করেছেন না করেছেন সেগুলো নিয়ে আমি কথা বলবো না, কিন্তু আহাদের বিষয়ে কিছু কথা বলতে চাই। চাচ্চুকে আহাদ খুন করেনি। কি? হ্যাঁ, আহাদ খুন করেনি, খুন করেছে ছোট মা। ঐশী আয়মানকে সব কিছু খুলে বলে। বাবা, আশা করি আপনি সব বুঝতে পেরেছেন। তার মানে আমি কোনো কিছু তদন্ত না করে নিজের ছেলেকে দোষী সাব্যস্ত করে দিলাম? বাবা, আহাদ আপনার থেকে অনেক কষ্ট পেয়েছে। অতীতের করা কাজ তো আর শুধরানো যাবে না, কিন্তু এখন চাইলে আপনারা নিজেদের মধ্যকার দ্বন্দ্ব মিটিয়ে নিতে পারেন। দুজনের সাথে কথা বলেন। আপনি আহাদকে ছেলে বলে বুকে জড়িয়ে নিন। আমার বিশ্বাস আহাদ আপনাকে ফিরিয়ে দিবে না। আহাদ গাড়িতে বসে আছে। ঐশী ভার্সিটিতে আসছে। আজ অফিসে কাজ ছিল না, তাই ভাবলো ঐশীকে নিয়ে কোথাও ঘুরতে বের হবে। আহাদ ভার্সিটিতে চলে আসে। ঐশী ক্লাসরুমে এসে দেখে রোজা একা বসে আছে। রোজা একা বসে আছে কেন? ঐশী কোথায়? কথাটা ভেবে আহাদ রোজার কাছে যায়। রোজা আহাদকে দেখে দাঁড়িয়ে যায়। ভাইয়া, আপনি এখানে?
রোজা, ঐশী কোথায়? ও তো আঙ্কেলের রুমে গিয়েছে। আহাদ মনে মনে বলে। আয়মান শেখের কাছে কেন গিয়েছে? আহাদ দ্রুত পায়ে ক্লাসরুম থেকে বের হয়ে সামনের দিকে হাঁটা শুরু করে। বাবা, একটিবার আমার কথা শুনে দেখুন, ওনাকে ছেলে বলে কাছে টেনে নিন প্লিজ। ওনাকে আর অবহেলা করবেন না। ঐশী! হঠাৎ আহাদের ধমকে ঐশী কেঁপে ওঠে, পেছনে ফিরে দেখে আহাদ দরজার সামনে দাঁড়িয়ে আছে। ঐশী আহাদকে দেখে ভয়ে ঢুকিল। আহাদ ঐশীর কাছে এসে ঐশীর হাত ধরে টেনে চেয়ার থেকে উঠিয়ে বলে, তুমি কোন সাহসে এখানে এসেছো? ওনার সামনে আকুতি মিনতি কেন করছো? আমি কি একটা বারও বলেছি ওনার কাছে আসতে? কেন এসেছো এখানে? বলো, কেন এসেছো? আহাদের ধমকে ঐশী কেঁপে উঠে ভয়ে আহাদের দিকে চোখ তুলিয়ে তাকাতে পারছে না। আহাদ কিছু বলবে তার পূর্বে আয়মান বলে, বাবা আহাদ, এমন করছো কেন? বৌমাকে ধমকাচ্ছ কেন? আয়মানের মুখে বাবা ডাক শুনে আহাদ আরও রেগে যায়। বাবা? কোন মুখে আমায় বাবা বলে ডাকছেন? যে মানুষ কিনা নিজের সন্তানকে একটাবার ছুঁয়ে পর্যন্ত দেখেননি, সে কিনা আজ আমায় বাবা বলে ডাকছে। বাবা আহাদ, আমার ভুল হয়েছে, আমি মানছি তোমাকে অবহেলা করা উচিত হয়নি, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? আপনি কিসের জন্য ক্ষমা চাইছেন? আপনি তো কোনো ভুল করেননি। আপনি কিসের জন্য ক্ষমা চাইছেন? আর বাবা বলে ডাকছেন যে? কে আপনার ছেলে? তুমি তুমি আমার ছেলে? আয়মানের কথা শুনে আহাদ পাগলের মতন হাসতে লাগলো। ছেলে? শুনলে ঐশী, উনি আমাকে ছেলে বলে ডাকছেন। লিসেন মিস্টার আয়মান শেখ, না তো আপনি আমার বাবা, আর না তো আমি আপনার ছেলে। আমার মা যেদিন মারা গিয়েছিল সেদিনই তো আমাদের মাঝে সব সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। তবে আজ কেন আমায় ছেলে বলে দাবি করছেন? আহাদ, আমি তোমার বাবা, তুমি আমার ছেলে। মানি না, আপনি আমার বাবা না। তুমি না মানলেও এটাই সত্যি, আমি তোমার বাবা। আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও, তোমাকে অবহেলা করা উচিত হয়নি। মাফ করে দিব? ঠিক আছে, মাফ করে দিব। আপনি আমার মাকে আমার কাছে ফিরিয়ে দিন, আমার মায়ের কষ্টগুলো ফিরিয়ে দিন, আমার মায়ের চোখের জল মুছিয়ে দিন, আমার মায়ের চোখের জলের মূল্য দিন, আমার সুন্দর শৈশব ফিরিয়ে দিন, আমার শৈশবের কষ্ট ঘুচিয়ে দিন, আমার চোখের জলের মূল্য দিন, আমার সেই দিনগুলো ফিরিয়ে দিন। আহাদের কথায় আয়মান মাথা নিচু করে ফেলে। কি হলো, পারবেন না? বলুন, পারবেন না এগুলো ফিরিয়ে দিতে? আয়মান এবারও চুপ। আপনি যেহেতু এগুলো ফিরিয়ে দিতে পারবেন না, আমিও আপনাকে ক্ষমা করতে পারবো না। আপনি খুনি, আপনি আমার মাকে খুন করেছেন, আমার মায়ের ভালোবাসা বিশ্বাসকে গলা টিপে হত্যা করেছেন। আপনি আমার মায়ের খুনি, আপনাকে আমি কখনো ক্ষমা করব না। আহাদের বলা কথাগুলো আয়মানের কানে বাজছে। হঠাৎ আয়মানের বুকে ব্যথা শুরু হয়েছে। আহাদ ঐশীর হাত ধরে চলে যাওয়ার জন্য পেছনে ঘুরে সামনের দিকে পা বাড়ায়। আয়মান আহ করে বুকে হাত দিয়ে মেঝেতে পড়ে যায়। আয়মানের পড়ে যাওয়ার শব্দ শুনতেই আহাদ ঐশী পেছন ফিরে তাকায়। আয়মানকে মেঝেতে পড়ে থাকতে দেখে ওরা দ্রুত পায়ে আয়মানের কাছে আসে। আহাদ আয়মানের মাথা ওর কোলের উপর রাখে। আয়মান ব্যথায় ছটফট করছে। বাবা, তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। চলো, হসপিটালে যেতে হবে। আহাদের মুখে বাবা ডাক শুনে আয়মান ব্যথার মধ্যেও শান্তি অনুভব করে। আয়মান অনেক কষ্ট করে বলে, ধন্যবাদ আমাকে বাবা বলে ডাকার জন্য। আহাদ, আমি হয়তো আর বাঁচবো না। বাবা, এসব কি বলছো? তোমার কিচ্ছু হবে না। না বাবা, আমার হাতে আর সময় নেই। বাবা, আমাকে মাফ করে দাও, তোমার সাথে করা অন্যায়ের জন্য আমাকে মাফ করে দাও, তোমাকে অবহেলা করার জন্য আমাকে মাফ করে দাও। বাবা, আমাকে মাফ করে দাও, দয়া করে মাফ করে দাও। বাবা, এসব বলছো কেন? চলো, হসপিটালে চলো। আহাদ, একবার বলো আমাকে মাফ করেছো। তুমি মাফ না করলে আমি মরেও শান্তি পাবো না। আমি তোমাকে মাফ করেছি বাবা, তুমি আর এসব কথা বলো না। চলো, হসপিটালে চলো। আহাদের কথা শুনে আয়মান মুচকি হেসে আহাদের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আহাদ বাবা বলে থম মেরে বসে রয়। আহাদ এক দৃষ্টিতে আয়মানের দিকে তাকিয়ে আছে। ঐশী কাঁদতে কাঁদতে সিয়ামকে কল দেয়। ঐশীর কথা শুনে সিয়াম গাড়িতে উঠে বসে। সিয়াম দ্রুত ড্রাইভ করে ভার্সিটিতে চলে আসে। সিয়াম আয়মানের রুমে এসে দেখে আয়মানের লাশের সামনে ঐশী কাঁদছে। রোজা ঐশীকে শান্ত করার চেষ্টা করছে। আহাদ আয়মানের দিকে তাকিয়ে থম মেরে বসে আছে। সিয়াম দ্রুত পায়ে আহাদের কাছে আসে। ও আহাদকে কিভাবে সান্ত্বনা দেবে বুঝতে পারছে না। আহাদ সিয়ামের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, সিয়াম,
বাবার দাফন কাফনের ব্যবস্থা করো। আহাদ সিয়াম আয়মানের দাফন কাফনের কাজ শেষ করে বাসায় চলে আসে। আহাদ রুমে এসে দেখে ঐশী বিছানায় বসে আছে। আহাদ ঐশীর সাথে কথা না বলে ওয়াশরুমে চলে যায়। বেশ কিছুক্ষণ পর গোসল করে ওয়াশরুম থেকে বের হয়। ঐশী দেখে আহাদের চোখ জোড়া লাল হয়ে আছে। হঠাৎ আহাদ ঐশীর কাছে এসে ঐশীকে শক্ত করে জড়িয়ে ধরে। ঐশী আহাদের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ ঐশী ওর কাঁধে তরল কিছু অনুভব করে। ওর আর বুঝতে বাকি নেই আহাদ কাঁদছে। ঐশী চুপচাপ আহাদের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আহাদ ঐশীর কাঁধে মুখ গুজিয়ে বলে, জান, বাবা মারা গিয়েছে। ঐশী উত্তরে মাথা নাড়ে। আমি না এটা চাইনি, বিশ্বাস করো। আমি কখনো ওনার মৃত্যু কামনা করিনি। হ্যাঁ, আমার কষ্ট হতো, ভীষণ কষ্ট হতো যখন বাবা আমার থেকে মুখ ঘুরিয়ে রাখতো, আমাকে কোলে নিত না, আদর করতো না, অবহেলা করতো। তখন না খুব কষ্ট হতো। সেই কষ্টটা আমি কাউকে বুঝাতে পারবো না। তোমার তো বাবা মারা গিয়েছিল, কিন্তু আমার বাবা তো জীবিত থেকেও আমার কাছে মৃতের মতো ছিল। ওনার থেকে এত এত কষ্ট পেয়েও না নিজেকে মানিয়ে নিয়েছিলাম, নিজেকে শক্ত করেছিলাম। বাবার সামনে নিজেকে কঠোর দেখাতাম, কিন্তু জানো, আমার না ওনাকে জড়িয়ে ধরে বাবা ডাকতে খুব ইচ্ছে করতো, কিন্তু আমি না পারতাম না। কষ্ট করে হলেও নিজেকে বাবার সামনে কঠোর দেখাতাম। কিন্তু আজ বাবার মৃত্যুটা আমি মেনে নিতে পারছি না। ভেবেছিলাম বাবার সাথে কিছু মুহূর্ত কাটাতে পারবো, কিন্তু তার হলো না। আমি আজ আমার বাবাকে হারিয়ে ফেললাম, পেয়েও হারিয়ে ফেললাম। ঐশী আহাদকে কিভাবে সান্ত্বনা দেবে বুঝতে পারছে না। ঐশী কেবল আহাদকে শক্ত করে জড়িয়ে ধরে ওর কান্না থামানোর চেষ্টা করছে। আস্তে আস্তে কেটে যায় অনেক দিন। সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসে। ঐশী ক্লাসে বসে আছে। আজ রোজা ভার্সিটিতে আসেনি। ঐশী ক্লাসে বসে মনোযোগ দিয়ে ক্লাস করছিল, কিন্তু হঠাৎ কেউ এসে ওদের ক্লাসের মনোযোগটা নষ্ট করে দেয়। ঐশীর সামনে তাকিয়ে দেখে মিজান দাঁড়িয়ে আছে। মিজানকে দেখে ঐশী কিছুটা অবাক হয়। সেদিনের পর ও আর মিজানকে দেখেনি, তবে আজও কেন এলো? মিজান পকেট থেকে রিভলভারটা বের করে হাতের ইশারায় প্রফেসর সহ সবাই বেরিয়ে যেতে বলে। মিজানের হাতে রিভলভার দেখে কেউ আর ক্লাসে বসে থাকার চেষ্টা করেনি। রুম এখন একদম ফাঁকা। ঐশী মিজান ব্যতীত রুমে আর কেউ নেই। ঐশী ওর সিট ছেড়ে ওঠেনি। ও তীক্ষ্ণ দৃষ্টিতে মিজানের দিকে তাকিয়ে আছে। মিজান আস্তে আস্তে হেঁটে এসে ঐশীর মুখোমুখি বসে। মিজান রিভলভারটা বেঞ্চের উপর রেখে বলে, কেমন আছো জানেমান? জানেমান মানে? জানেমান মানে জানেমান, আমি তো তোমায় ভালোবাসি। তাকে ভুলে গেলে? সেদিন যখন তোমাকে প্রপোজ করেছিলাম সেদিন তো উত্তরটা দিলে না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি বিবাহিত। ভুলিনি, আমার স্পষ্ট মনে আছে তুমি বলেছিলে তুমি আহাদ শেখের ওয়াইফ। আমি কে, কি আমার পরিচয় তা জানতে তোমার শুধু 10 মিনিট লাগবে, নয়। আর তোমাকে এই দুনিয়া থেকে বিদায় করতে জাস্ট 1 সেকেন্ড লাগবে। তুমি আমাকে তোমার থেকে দূরে থাকতে বলেছিলে, কিন্তু কি করব বলো, তোমার থেকে দূরে থাকা সম্ভব নয়। এতদিন দেশের বাইরে ছিলাম, তাই তোমার সাথে দেখা করতে পারিনি, কিন্তু এখন যখন দেশে এসেছি তোমার পিছু আমি ছাড়ছি না। কি জানি কি জাদু করেছো, তোমার থেকে চোখই সরাতে পারি না। দূরে যাব কিভাবে? তুমি সেদিন কি ভেবেছিলে আমি রিভলভার দেখে ভয় পেয়ে যাব? যে প্রতিদিন মৃত্যু নিয়ে খেলে তাকেই তুমি মৃত্যুর ভয় দেখাচ্ছ? আহাদের বউ তুমি। আমার না আহাদের বউকে দেখার অনেক শখ ছিল, দেখেও নিলাম আর তার প্রেমেও পড়ে গেলাম। একদম আহাদের মতোই তেজ তোমার, আর এই তেজই আমায় বারংবার তোমার কাছে টেনে নিয়ে আসছে। সে তুমি যার বউ হো না কেন, তোমার উপর আমার নজর পড়েছে। আমার তোমাকে চাই। মিজান যা চায় তাই পায়, আপোষে না পেলে ছিনিয়ে নেয়। তোমাকে আমি আহাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসবো, দেখে নিও। আর আহাদ আপনাকে ছিনিয়ে নিতে দিবে? আপনি জানেন, সে যদি জানতো আপনি আমার সামনে বসে আমাকে এসব বলেছেন, তবে আপনাকে মেরে ফেলতে সে ভাবতো না। আহাদ আমাকে অনেক ভালোবাসে, আর আমার দিকে কেউ চোখ তুলে তাকালে আহাদ তার চোখ উপড়ে ফেলে। আর আপনি এসেছেন আহাদের কাছ থেকে আমাকে ছিনিয়ে নিতে। হাসালেন মিস্টার, হাসালেন। হেসে নাও জানেমান, আমি কি করব তা দেখতেই পাবে। কথাটা বলে বেঞ্চের উপর থেকে রিভলভারটা নিয়ে মিজান রুম থেকে চলে যায়। আর ঐশী তীক্ষ্ণ দৃষ্টিতে মিজানের যাওয়ার পানে তাকিয়ে রয়। ঐশী আজ বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছে আহাদ প্রায় অনেক রাত করে বাড়ি ফিরে। ও যখন ঘুমিয়ে পড়ে তখন আহাদ বাড়ি ফিরে, আর প্রতিদিন ওর শার্টে রক্ত লেগে থাকে। ঐশী বুঝতে পারে আহাদ ইদানিং খুন করছে। ও জানি আহাদ কখনোই নির্দোষ, কাউকে আঘাত করতে পারবে না। তবু ওর আর এসব ভালো লাগছে না। আহাদের হাতে ও আর খুন দেখতে পারবে না। ওকে কিছু একটা করতে হবে, আহাদকে থামাতে হবে।
প্রথমে আহাদকে মানা করতো না, ভাবতো হয়তো আহাদ এসব ছেড়ে দেবে, কিন্তু না, আহাদ তা করছে না। ঐশীর আর এসব দেখতে ভালো লাগছে না। ওর কিছু একটা করতে হবে, আহাদকে থামাতে হবে। রাত 2টায় হঠাৎ ঐশীর ঘুম ভেঙে যায়। ও পাশ ফিরে দেখে আহাদ ঘুমিয়ে আছে। ও ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ওর ঘুম আসছে না। ঐশী উঠে বসে এক গ্লাস পানি খেলে। রুমে বসে থাকতে ভালো লাগছে না, তাই রুম থেকে বের হয়। বাহিরে ভালো বাতাস বইছে। ঐশী ভাবছে একটু ছাদে গেলে ভালো লাগতো, যা ভাবা তাই কাজ। ঐশী সিঁড়ি বেয়ে ছাদে চলে যায়। ওদের ছাদের লাইট সবসময় রাতে জ্বালানো থাকে, তাই অন্ধকার না থাকায় ঐশী নির্ভয়ে ছাদে এসেছে। ঐশী ছাদের কিনারায় যেয়ে দাঁড়াতেই একটা দমকা হাওয়া এসে ঐশীর শরীর ছুঁয়ে দেয়। ঐশী চোখ বন্ধ করে তা অনুভব করে। চোখ বন্ধ করতে আহাদ আর ওর একসাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভেসে ওঠে। फिर अगर मुझे तू कभी ना मिले, हम सफर मेरा तू बने ना बने, फासलों से मेरा प्यार होगा न कम, तो न होगा कभी अब जुदा। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, धड़केगा तो मुझ में सदा, मैंने तेरा नाम दिल रख दिया। तेरे वास्ते कभी मेरा ये प्यार ना होगा गम, मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, धड़केगा तो मुझ में सदा, मैंने तेरा नाम दिल रख दिया। ঐশী গুনগুন করে গানটা গাইছে আর ওদের একসাথে কাটানো মুহূর্তগুলো মনে করছে, অনুভব করছে। ওর ভাবনার মাঝে আহাদ ওকে পেছন থেকে জড়িয়ে ধরে গলায় ঠোঁট ছুঁয়ে মৃদু স্বরে বলে, मैंने भी तेरा नाम दिल रख दिया। ওরা দুজন বেশ কিছুক্ষণ চুপ করে রয়। একটা সময় মৌনতা কাটিয়ে ঐশী মৃদু স্বরে বলে, আহাদ, হ্যাঁ জান। একটা কথা বলি। একটা কেন, হাজারটা বলো। আপনি কি আমাকে ভালোবাসেন? আহাদ ঐশীর গালে ঠোঁট ছুঁয়ে বলে, নিজের জীবনের থেকেও বেশি। আহাদ, হ্যাঁ জান। এই খুন খারাপি ছেড়ে দেন না। ঐশীর কথা আহাদের কানে যাওয়া মাত্রই আহাদের হাত আলগা হয়ে যায়। আহাদ কিছু না বলায় ঐশী পেছন ফিরে। আহাদ প্লিজ, এই খুন খারাপি ছেড়ে দেন না। সরি জান, আমি এটা পারবো না। কেন আহাদ, এইগুলো কি না করলে হয় না? জান, আমি এই বিষয়ে আর একটা কথাও শুনতে চাই না। কিন্তু আহাদ। প্লিজ জান। আহাদ আর কিছু না বলে ছাদ থেকে নেমে যায়। ঐশী আহাদের যাওয়ার পানে তাকিয়ে রয়। রোজা ঐশী মাঠে হাঁটছে। ঐশীকে মনমরা হয়ে হাঁটতে দেখে রোজা ঐশীকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তোকে এমন মনমরা লাগছে কেন? কিছু না। না বললে আমি শুনবো নাকি? কিছু না কিছু তো হয়েছে, বল আমাকে। ঐশী দীর্ঘশ্বাস ফেলে রোজাকে গতকাল রাতের ঘটনা বলে। ও, তো এই ব্যাপার, এই কারণে তোর মন খারাপ? তো কি করব বলো, আমি বুঝি না উনি কেন এসব ছাড়তে চায় না। দেখ, আমাদের এসব মেনে নিতে হবে। এই পেশা ওনারা চাইলেও ছাড়তে পারবে না। আমার না এসব আর ভালো লাগে না, খুন খারাপি আর ভালো লাগে না। কিছু করার নেই রে, আমাদের এসব মেনে নিতেই হবে। ঐশী রোজার কথার উত্তরে দীর্ঘশ্বাস ফেলে। আজ বেশ কয়েকদিন যাবৎ মিজান ঐশীকে ডিস্টার্ব করছে। ঐশী আহাদের সাথে রাগ করে মিজানের কথা আহাদকে বলছে না। ঐশী রোজা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে। ওদের আড্ডার মাঝে মিজানের আগমন ঘটে। ঐশী মিজানকে দেখে উঠে যেতে নিলে মিজান ঐশীর হাত ধরে ঐশীকে বসিয়ে দেয়। উফ জানেমান, উঠছো না কেন? ছাড়ুন আমার হাত। এই নাও, ছেড়ে দিলাম। আমি ধরলে এমন করো কেন? কারণ আমার আপনাকে সহ্য হয় না। সহ্য করতে হবে জানেমান, সহ্য করতে হবে। কিছুদিন পর তো তুমি আমার বউ হবে, তখন তোমাকে এসব সহ্য করতে হবে। কথাগুলো বলে মিজান চলে যায়। ঐশী, এবার কিন্তু কথাগুলো ভাইয়াকে জানানো উচিত। মিজান কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছে। ঐশী রোজার কথার উত্তরে কিছু বলে না। ও কি করবে না করবে বুঝতে পারছে না। রোজা ঐশীকে চুপ করে থাকতে দেখে মনে মনে ভাবে, আমি জানি তুই ভাইয়াকে কিচ্ছু বলবি না, কিন্তু এই মিজান খুব বাড়াবাড়ি করছে। ওকে এখন না থামালে পরে হিতের বিপরীত হয়ে যাবে। আমি আজই ভাইয়াকে সব কিছু খুলে বলবো। রোজা ঐশী বাসায় চলে আসে। রোজা ওর রুমে এসে আহাদকে কল দেয়। আহাদ ওর ক্যাবিনে বসে কাজ করছিল। ফোন বেজে ওঠায় আহাদ ফোন হাতে নিয়ে দেখে রোজা কল দিয়েছে। আহাদ কল রিসিভ করে। হ্যাঁ রোজা বলো। ভাইয়া,
ভাইয়া এখন আমি আপনাকে কিছু কথা বলবো, আপনি মাথা ঠান্ডা করে শুনবেন। আচ্ছা বলো। রোজা আস্তে আস্তে মিজানের সম্পর্কে সবকিছু বলতে শুরু করে। রোজার কথা শুনে আহাদের জোয়াল শক্ত হয়ে যায়। ওর রাগে হাত মুঠো করে শক্ত করেছে। ভাইয়া আপনি ঐশীকে কিছু বলিয়েন না, ও ভেবেছে আপনি ব্যস্ত, তাই আপনাকে এসব নিয়ে বিরক্ত করতে চাইনি। আপনি ওর সাথে রাগারাগি করিয়েন না। ঠিক আছে রোজা, তুমি চিন্তা করো না, আমি ঐশীকে কিচ্ছু বলবো না, এমনকি মিজানের কথাও জিজ্ঞেস করবো না। আচ্ছা ভাইয়া। রোজা, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি। আচ্ছা ভাইয়া। রোজা কল কেটে দেয়। আহাদ রেগে হাত মুঠো করে জোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে, মিজান, তোর এত বড় সাহস, তুই আমার জানের দিকে হাত বাড়িয়েছিস, আমার জানকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছিস, কিন্তু তা তো আমি হতে দিব না। আমার জানের দিকে যে হাত বাড়াবে, আমি তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলবো। আহাদ গায়ে কোটটা ঝুরিয়ে হনহন করে কেবিন থেকে বের হয়ে যায়। মিজান ওর কেবিনে বসে আছে। ও উল্টো দিকে ঘুরে গ্লাস দিয়ে বাইরের দৃশ্য দেখছে। হঠাৎ ও ওর গলায় ধারালো কিছু অনুভব করে। ও বুঝতে পেরেছে কেউ পেছন থেকে ওর গলায় ছুরি ধরেছে। ও নড়তে পারছে না, ও নড়লে ওর গলা কেটে যাবে। মিজানের গলায় ছুরি ঠেকিয়ে আহাদ ভারী গলায় বলে, তুই কোন সাহসে আমার বউয়ের দিকে নজর দিয়েছিস? কোন সাহসে ওকে ডিস্টার্ব করছিস? তুই কি আমার সম্বন্ধে জানিস না? তোর কি মরার ভয় নেই? আহাদ মিজানের গলা থেকে ছুরি সরিয়ে চেয়ারটা ঘুরিয়ে মিজানকে নিজের মুখোমুখি করে বুক বরাবর লাথি মারে। মিজান ছিটকে মেঝেতে পড়ে। আহাদ ওর কাছে যেয়ে ওকে মারতে শুরু করে। আহাদ ওকে মারতে মারতে আধমরা করে ফেলে। আহাদ মিজানকে শেষ একটা লাথি মেরে হুঙ্কার দিয়ে বলে, আজ তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আর কখনো যদি তোকে আমার বউয়ের সামনে যেতে দেখি, তবে তোকে কেটে টুকরো টুকরো করে ফেলবো, মাইন্ড ইট। আহাদ হনহন করে কেবিন থেকে বের হয়ে যায়। মিজান কোনো মতে উঠে চেয়ারে বসে কাঁপা কাঁপা গলায় বলে, আহাদ, কাজটা তুই ঠিক করলি না। তোর বউয়ের কাছে গিয়েছি বলে তুই আমাকে মারলি তো? তোর বউকে তুই অনেক ভালোবাসিস, কিন্তু তোর বউকে যদি মেরে ফেলি তখন কি করবি? ঐশী, তোমার মাঝে এক অন্যরকম নেশা আছে, যে নেশা আমাকে দিনকে দিন গ্রাস করছে। তোমাকে আমি আর নিজের করে পেতে চাইবো না, কারণ তোমাকে আর আমি বাঁচিয়ে রাখবো না। আমার যে জিনিসের উপর একবার নজর পড়ে, হয়তো আমি সেটাকে ছিনিয়ে নেই, নয়তো ধ্বংস করে ফেলি। তোমাকে মরতে হবে ঐশী, তোমাকে মরতে হবে। আহাত, তোর বউকে মারতে আসছি, পারলে ঠেকা। কথাগুলো বলে মিজান শয়তানি হাসি হেসে বলে। 11 তারিখ রাত 10টায়। ঐশী বাড়িতে একা। রোজা, সিয়াম, রোজার বাবা বাড়িতে গিয়েছে। আজ অফিসে অনেক কাজ থাকাতে আহাদ দেরি করে আসবে। আহাদের দেরি করে আসাতে ঐশীর বেশ উপকার হয়েছে। কেন? কারণ ঐশী আহাদকে সারপ্রাইজ দেবে। আজ ওদের বিয়ের 1 বছর পূর্ণ হলো। আজকের দিনটা ঐশী স্মরণীয় করে রাখতে চায়। সন্ধ্যা থেকে লিভিং রুমটা ঐশী নিয়ে হাতে সাজিয়েছে। সন্ধ্যায় সব গার্ল সার্ভেন্টকে ছুটি দিয়ে দিয়েছে। আজ ও আহাদের সাথে একান্তে সময় কাটাতে চায়। ঐশী লিভিং রুম সাজিয়ে রান্নাঘরে চলে যায়। ও আজ নিজ হাতে আহাদের জন্য রান্না করবে। ঐশী আহাদের পছন্দের চকলেট কেক আর পিৎজা বানাবে এবং কাচ্চি, রোস্ট আর গুঁড়োর রেজালা রান্না করবে। রান্না শেষ করে সবকিছু লিভিং রুমের টেবিলের উপর সাজিয়েছে। ঐশী কিছুটা দূরে যেয়ে পুরো রুমে চোখ বুলিয়ে মুচকে হাসে। হাতে ফোন নিয়ে রুমের ছবি তুলে রোজাকে পাঠিয়ে দেয় আর লেখে, সাজানোটা কেমন হয়েছে? তোর ভাইয়ার পছন্দ হবে তো? রোজা এখনো মেসেজ সিন করেনি। ওকে মেসেজ সিন করতে না দেখে ঐশী ভাবে হয়তো সবার সাথে ব্যস্ত আছে, তাই মেসেজ সিন করেনি। ঐশী ওর রুমে চলে আসে। কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, গোসল করলে ভালো লাগবে। ঐশী কাবার্ড খুলে ভাবনায় পড়ে যায়, বুঝতে পারছে না কোন শাড়িটা পরবে। একটা সাদা শাড়ির উপর ঐশীর চোখ আটকে যায়। ওর শাড়িটা হাতে তুলে নেয়। সাদা শাড়িটা বেশ সুন্দর। ঐশী ওর শাড়িটা পরার সিদ্ধান্ত নেয়। ঐশী শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। বেশ কিছুক্ষণ পর চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে হেয়ার ড্রয়ার বের করে চুলগুলো শুকিয়ে ফেলে। মুখে হালকা মেকআপ করে, কানে ছোট ডায়মন্ডের টপ পরে, স্ট্রেটনার দিয়ে চুলগুলো স্ট্রেট করে নেয়। আয়নায় নিজেকে একবার দেখে ঐশী মুচকি হাসি দেয়। আহাদর অফিসে বসে আছে। আজ কাজের খুব চাপ ছিল। কেবলমাত্র কাজ শেষ হলো। আহাদর ফোনটা নিয়ে কেবিন থেকে বের হয়ে যায়। নিচে এসে গাড়িতে উঠে বসে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। আহাদ ফোন স্ক্রল করছিল। হঠাৎ ওর আজকের তারিখের উপর চোখ পড়ে। আরও চমকে যায়। আজ 11 তারিখ। আজ রাত 12টায় তো আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হবে। আমি এই দিনটার কথা কিভাবে ভুলে গেলাম। শিট, কাজের চাপে আমি একদিন পাগল হয়ে যাব। জান যদি জানতে পারে আমি আজকের দিনের কথা ভুলে গেছি, তবে তবে তো ও আমাকে খুন করে ফেলবে। বউকে খুশি করতে হবে। এক কাজ করি, ওর তো গহনা পছন্দ, ওকে গহনা কিনে দিই, ও খুশি হয়ে যাবে। আমার বউ খুশি তো আমিও খুশি। আহাদ কথাগুলো ভেবে ড্রাইভারকে জুয়েলারি শপে যেতে পারে। আহাদ সেখানে যে গহনা পছন্দ করে গহনা কিনে পুনরায় গাড়িতে বসে পড়ে। ঐশী আহাদের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। উফ আহাদ,
কখন আসবেন? আর কতক্ষণ অপেক্ষা করব? প্লিজ তাড়াতাড়ি চলে আসেন না। ঐশী ভাবনার মাঝে কলিং বেলের আওয়াজ শুনতে পায়। কলিং বেলের শব্দ শুনতে ঐশীর ঠোঁটে হাসি ফুটে ওঠে। ও বুঝে যায় ওর অপেক্ষার প্রহর শেষ, ওর প্রিয়তম চলে এসেছে। ঐশী বসা থেকে উঠে দৌড়ে রুম থেকে বের হয়ে নিচে চলে আসে। দৌড়ে সদর দরজার কাছে এসে দরজা খুলতেই ভয় পেয়ে যায়। ওর সামনে ছুরি হাতে দাঁড়িয়ে আছে মিজান। মিজানের পেছনে ওর গার্ডরা দাঁড়িয়ে আছে। ঐশী কিছু বলবে তার পূর্বে মিজান ওর হাতের ছুরিটা দিয়ে ঐশীর বাহুতে আঁচড় কাটে।